গুড মর্নিং এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ঘরে বসে শিক্ষার পক্ষ থেকে আমি তৌহিদুল ইসলাম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অষ্টম শ্রেণীর আজকের গণিত ক্লাসটিতে। আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা করছি প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। যারা আমাদের নিয়মিত পার্টিসিপেন্ট হয়েছেন এবং ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে যারা কানেক্টেড, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাসটি। আমি প্রথমে বলে নিতে চাচ্ছি, আমরা আলোচনা করছিলাম অধ্যায় 11 পরিসংখ্যান তথ্য উপাত্ত চ্যাপ্টারটির আয়তলেখ নিয়ে, এবং এটার জন্য আমাদের অবশ্যই আজকে মূল বোর্ড বইটি, একটি খাতা, কলম এবং একটি আয়তলেখ যেন আমাদের সাথে অবশ্যই থাকে, অর্থাৎ একটি গ্রাফ পেপার যেন আমাদের সাথে অবশ্যই থাকে। তাহলে চলুন আমরা আমাদের স্লাইডটি শেয়ার করছি। আমরা দেখছিলাম কিভাবে কোনো একটি বক্স থেকে আয়তলেখ নির্ণয় করতে হয় বা অঙ্কন করতে হয়। সেই পর্যায়ের ধারাবাহিকতা থেকে আমরা আমাদের আজকের পরবর্তী টপিকস গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আয়তলেখ মূলত কি? আয়তলেখ আসলে একটি লেখ যেটিকে মূলত একটি গ্রাফ পেপারে করতে হয়। যদি আমাদের একটি বক্স দেওয়া থাকে বা একটি সারণী দেওয়া থাকে, যেই সারণীতে কিছু তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যের উপর ভিত্তি করে আমাদেরকে একটি গ্রাফ অঙ্কন করতে হবে বা একটি আয়তলেখ অঙ্কন করতে হবে। আমরা কিভাবে করব? আমাদেরকে যে তথ্যটি দেওয়া আছে সেই তথ্যটির মধ্যে মূলত দুটো জিনিস রয়েছে, একটি হচ্ছে সঞ্চয় এবং একটি হচ্ছে গণসংখ্যা। আমরা দেখতেই পাচ্ছি সঞ্চয় রয়েছে 41 থেকে 50, যার মধ্যে গণসংখ্যা আছে 6 জনের। আবার 51 থেকে 60 টাকা 8 জনের, 61 থেকে 70 টাকা 13 জনের, 71 থেকে 80 টাকা 10 জনের, 81 থেকে 90 টাকা 8 জনের এবং 91 থেকে 100 টাকা 5 জনের। এই তথ্যের উপর ভিত্তি করে আমাদেরকে একটি আয়তলেখ নির্ণয় করতে হবে। যারা ফেসবুক লাইভ থেকে শুনছেন, আপনারা যদি কোনো কিছু আমাদেরকে জানাতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এখানে একটি নতুন জিনিস আমি অলরেডি আমরা গত ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম, সেটি হচ্ছে এমন, আমাদেরকে যে তথ্যটি বা যে শ্রেণীটি দেওয়া আছে সেই শ্রেণীটি থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, একটি অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করে নিতে হবে। এবং অবিচ্ছিন্ন শ্রেণী সম্পর্কে আমরা কিন্তু অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাসে কমপ্লিট করেছিলাম। অবিচ্ছিন্ন শ্রেণীটা আসলে মূলত কি? আমরা দেখতে পাচ্ছি 41 থেকে 50, অর্থাৎ এই 41 কে 0.5 গড় আমরা কমাবো এবং 50 কে 0.5 গড় আমরা বাড়াবো, এবং এভাবেই আমরা কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করছি প্রত্যেকটি ঘরে। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যদি প্রতি ঘরের নিম্ন সীমা থেকে 0.5 গড় কমাই এবং উচ্চ সীমা থেকে আমরা যদি 0.5 গড় বাড়াই, তাহলেই কিন্তু আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীটি তৈরি হয়ে যাচ্ছে। আমরা আজকে দেখে নিচ্ছি এটার আয়তলেখ চিত্রটি কেমন হতে পারে। এখানে মনে রাখতে হবে, প্রথমে একটি ঘর কার্ভ করে দিতে হয় কিংবা ফাঁকা রাখতে হয়। আমরা আমাদের গ্রাফ পেপারটি যদি সাথে রাখি, আমাদের জন্য বুঝতে এবং করতে, অনুশীলন করতে অবশ্যই সহজ হবে। আমরা যে কাজটি করব, আমাদের গ্রাফ পেপারে আমরা দেখব প্রতি 5 ঘর পর পর একটি করে ঘর বোল্ড করা থাকে। আমি আবারও বলছি, আমাদের গ্রাফ পেপারে প্রতি 5 ঘর পর পর একটি করে ঘর বোল্ড করা থাকে, অর্থাৎ একটু গাঢ় করা থাকে। আবার y অক্ষরেখা বরাবর, এটি ছিল x অক্ষরেখা বরাবর, এবং y অক্ষরেখা বরাবরও প্রতি 5 ঘর পর পর একটি করে ঘর কিন্তু বোল্ড বা গাঢ় করা থাকে। এখন আমরা আমাদের এখানে দুটো জিনিস ছিল, একটি ছিল অবিচ্ছিন্ন শ্রেণী এবং অন্যটি ছিল গণসংখ্যা। আমরা মনে রাখবো শ্রেণীকে সবসময় x অক্ষরেখা বরাবর বসাতে হয় এবং গণসংখ্যাকে বসাতে হয় y অক্ষরেখা বরাবর। তাহলে আমরা কোন দিকে কোনটি বসাবো এটি নিশ্চয়ই বুঝতে পারছি। x অক্ষরেখা বরাবর বসবে শ্রেণী এবং y অক্ষরেখা বরাবর বসবে গণসংখ্যা। বাট হাউ, আমরা কিভাবে বসাবো? এই যে আমাদের এই ঘরগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে, এটি আপনাদের বোঝানোর সুবিধার্থে প্রতি 5 ঘর পর পর যে দাগগুলো রয়েছে, সাপোজ এই দাগগুলো হচ্ছে এই দাগগুলো যেগুলোকে আমি ইন্ডিকেট করছি, প্রতি 5 ঘর পর পর যে দাগগুলো রয়েছে সেই দাগগুলো রয়েছে হচ্ছে এই ঘরগুলো।
যদি 5 ঘর পরের দাগগুলো এই ঘরগুলো হয়ে থাকে তাহলে এই ঘরটিকে, এই যে প্রথম যেই ঘরটি, এই ঘরটিকে সাপোজ আমরা ধরবো 40.5 অর্থাৎ 40.5, এবং এটার 5 ঘর পরে যেই ঘরটিতে বোল্ড করা রয়েছে গ্রাফ পেপারে সেই ঘরটিকে আমি ধরে নিলাম 50.5। এমন ভাবে আমরা শেষ পর্যন্ত নামকরণটি করব। শেষ পর্যন্ত দ্যাট মিন্স 100.5 পর্যন্ত। দ্যাট মিন্স এটা যদি 50.5 হয়, এটা হচ্ছে 60.5, এটা হচ্ছে 70.5, এটা হচ্ছে 80.5, এটা হচ্ছে 90.5 এবং এটা হচ্ছে 100.5। অর্থাৎ আমরা প্রতি 5 ঘর পর পর যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে 40.5, 50.5, 60.5 এভাবে বসাবো। এখানে একটি জিনিস আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, খুবই মনোযোগ সহকারে, এটি আসলে মূল জিনিস। অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষার খাতায় গিয়ে এই জিনিসটি মূলত ভুল করে দেয়। সেটি হচ্ছে এমন, এই যে প্রতি 5 ঘর পর পর আমরা বসাচ্ছি, আমরা কয় ঘরের ডিফারেন্স দিয়ে বসাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 40.5 থেকে 50.5 এর ডিফারেন্স হচ্ছে 10 ঘর। 40.5 থেকে 50.5 এর ডিফারেন্স হচ্ছে কিন্তু 10 ঘর। বাট এই বোল্ড করা ঘর থেকে এই বোল্ড করা ঘরে আমাদের গ্রাফ পেপারে ঘর থাকে কয়টা? 5টা। এই বোল্ড করা ঘর থেকে এই বোল্ড করা ঘরটিকে আমাদের গ্রাফ পেপারে ঘর থাকে কিন্তু 5টা, বাট আমাদের এখানে ঘর আছে 10টা। অর্থাৎ ওদের এক একটি ঘরকে আমরা মূলত দুটো করে ঘর করে কাউন্ট করেছি। গ্রাফ পেপারের একটি ঘরকে আমরা মূলত দুটি করে ঘর কাউন্ট করেছি, তাহলে হচ্ছে 5 দুগুণে 10 ঘর। আচ্ছা, আবার y অক্ষরেখা বরাবর প্রতি 5 ঘর পর পর বোল্ড করা থাকে এবং 5 ঘর পর পর আমরা কিন্তু এক এক করে বেড়েছি। প্রতি 5 ঘর পর পর আমরা বেড়েছি এক এক করে, 1 করে। অর্থাৎ ওদের 5 ঘরকে, গ্রাফ পেপারের 5 ঘরকে আমরা কাউন্ট করেছি 1 ঘর। অর্থাৎ এই লেখাটিকে আমরা যখন বিবরণে লিখতে যাব তখন আমাদেরকে এইভাবে লিখতে হবে। প্রথমে লিখে নিতে হবে কোনটি x অক্ষ এবং কোনটি y অক্ষ, এবং আমরা সকলেই কিন্তু জানি যে OX টিকে মূলত x অক্ষ বলা হয় এবং OY টিকে মূলত y অক্ষ বলা হয়, এবং O হচ্ছে মূল বিন্দু। যদি এমনটা হয়, এই যে এই জিনিসটি আসলে আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে লিখতে হবে। ছক কাগজে x অক্ষরেখা বরাবর প্রতি বাহুর দৈর্ঘ্যকে 2 একক ধরে একটি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং y অক্ষরেখা বরাবর প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে গণসংখ্যা বসিয়ে আমরা কি করেছি? এটি আয়তলেখ অঙ্কন করেছি। তার মানে ছক কাগজে যে x অক্ষরেখা বরাবর ঘরগুলো ছিল সেই ঘরের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরেছি 2 একক ধরে, এবং y অক্ষরেখা বরাবর প্রতি বাহুর দৈর্ঘ্যকে ধরা হয়েছে 1 একক ধরে। আমরা চাইলে প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরতে পারি, আমরা চাইলে প্রতি 5 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরতে পারি। দুইভাবেই কিন্তু করা যায়। কেউ যদি চাই আমরা প্রত্যেকটি ঘরকে এক একটি ঘর হিসেবে কাউন্ট করে করতে পারি, অথবা আমরা যদি কেউ চাই প্রতি 5 ঘর পর পর এক করেও নিতে পারি। দুভাবেই করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি ঘরকে আমরা এক করে কাউন্ট করেছি। প্রত্যেকটি ঘরকে যদি এক করে কাউন্ট করা হয়, দ্যাট মিন্স গ্রাফ পেপারের আমার এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 5 পর্যন্ত একটি বোল্ড করা ঘর, এবং এই ঘরের মধ্যে ঘর আছে গ্রাফ পেপারে 5টা, আর আমরা দিয়েছি 5টা। অর্থাৎ ওদের এক একটি ঘরকে আমরা এক একটি ঘর হিসেবে কাউন্ট করেছি। কেউ চাইলে আমরা এভাবে করতে পারি, কিংবা আমরা যদি চাই না আমরা এভাবে করবো না, আমরা একটু জিনিসটাকে আরো ব্রডলি করবো, তাহলে আমরা যে কাজটি করব 5টি ঘরকে একটি ঘর হিসেবে কাউন্ট করব। দুভাবেই আমরা করতে পারি চাইলে। আশা করছি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। আমরা যারা দেখছি আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি? আপনারা চাইলে রিঅ্যাকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমি অলরেডি দেখছি সুপার রিঅ্যাকশনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যারা ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে শুনছেন বা কানেক্টেড হয়েছেন বা হচ্ছেন, আপনারা আমাদেরকে কোনো কিছু চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকসটিতে। আমরা দেখছিলাম এই আয়তলেখটি আমরা কিভাবে করব। এবার চলে আসি আমরা পরেরটিতে।
যদি আয়তরেখার অঙ্কনের বিবরণ কিন্তু অলরেডি আমরা দেখে ফেলেছি। এবার আসি পাই চিত্র। আমরা কি কেউ জানি যে পাই চিত্র আসলে মূলত কি, বা পাই চিত্রটা কিভাবে করতে হয়? আমি একটু ফারহানের সাথে কথা বলতে চাচ্ছিলাম। ফারহান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে আনমিউট করার রিকোয়েস্ট দিয়েছি। ফারহান, আমি আপনাকে আনমিউট করার রিকোয়েস্ট দিয়েছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যান্ত্রিক ত্রুটির কারণে বোধহয় আমি ফারহানের সাথে কন্টাক্ট করতে পারছি না। কোনো সমস্যা নেই। ফারহান, আমি আপনাকে শুনতে পাচ্ছি না নেটওয়ার্ক প্রবলেমের কারণে মেবি। আমি একটু চলে যাচ্ছি সুবার কাছে। সুবা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সুবা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা কি জানি যে পাই চিত্রটি আসলে মূলত কি, বা পাই চিত্রটি কিভাবে করতে হয়? না। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা একটু আজকের ক্লাসটি ভালো মতো খেয়াল করবো, তাহলে আশা করছি বুঝে যাব। পাই চিত্র মূলত একটি চিত্র, যে চিত্রটিকে বৃত্তের মধ্যে প্রেজেন্টেশন করতে হয়। আমি আবারও বলছি, পাই চিত্র মূলত এমন একটি চিত্র যে চিত্রটিকে একটি বৃত্তের মধ্যে প্রেজেন্টেশন করতে হয়। এবং আমরা নিশ্চয়ই সকলে জানি একটি বৃত্তের কেন্দ্রের চারদিকে 360 ডিগ্রি কোণ থাকে। আমি আবারও বলছি, একটি বৃত্তের কেন্দ্রের চারদিকে 360 ডিগ্রি কোণ থাকে, এবং এই 360 ডিগ্রি কোণ নিয়েই কিন্তু আমরা এই পাই চিত্রটিকে অঙ্কন করতে যাচ্ছি। আমরা একটু দেখে নিচ্ছি পাই চিত্রের কিছু ক্যারেক্টারিস্টিক্স, তারপরে আমরা পরবর্তী স্লাইডগুলোতে যাচ্ছি। পাই চিত্র এক প্রকার লেখ চিত্র। পাই চিত্রটি মূলত এক প্রকার লেখ চিত্র। যেহেতু এটি একটি চিত্রের সাহায্যে করতে হয়, বা এটিকে আসলে চিত্রে প্রেজেন্ট করতে হয়, দ্যাট মিন্স এই চিত্রটিকে বলা হয় একটি লেখ চিত্র। পরিসংখ্যানে উপাত্ত সমূহকে আমরা জানি কয়েকটি শ্রেণীতে ভাগ করা থাকে। আমরা এর আগের বক্সটি দেখেছিলাম, একটি বক্স দেওয়া ছিল যেখানে আলাদা আলাদা কিছু গণসংখ্যা ছিল। যে সকল ভাগ সমূহকে একটি বৃত্তের অভ্যন্তরে বিভিন্ন অংশে প্রকাশ করলে লেখ চিত্র পাওয়া যায়, তাকেই মূলত পাই চিত্র বলা হয়। আমি আবারও বলছি, যে সকল ভাগ সমূহকে একটি বৃত্তের অভ্যন্তরে বিভিন্ন অংশে প্রকাশ করলে লেখ চিত্র পাওয়া যায়, তাকেই মূলত পাই চিত্র বলা হয়। আমরা যখন চিত্রটি নিয়ে আলোচনা করব, আশা করছি আমাদের এই লেখাগুলি অলমোস্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ হলো 360 ডিগ্রি। এটা অলরেডি আমি একটু আগেই বলেছিলাম যে একটি বৃত্তের কেন্দ্রে যে কোণ থাকে সেই কোণটিকে বলা হয় 360 ডিগ্রি। কোন পরিসংখ্যান 360 ডিগ্রি এর অংশ হিসেবে যদি উপস্থাপিত হয়, কোন পরিসংখ্যান যদি 360 ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হয়, তাহলেই কিন্তু তাকে পাই চিত্র বলা হয়। আচ্ছা, আমরা একটু দেখে নিচ্ছি। যদি এমন থাকে কোন এলাকায় কোন এক বছরে দুর্ঘটনাজনিত কারণে সংঘটিত মৃত্যুর সারণী থেকে পাই চিত্র অঙ্কন। কোন এলাকায় কোন এক বছরে দুর্ঘটনাজনিত কারণে সংঘটিত মৃত্যুর সারণী থেকে পাই চিত্র অঙ্কন করতে যদি আমাদেরকে বলা হয়, তাহলে কিভাবে করব? সাপোজ আমাদের এমন একটি ইনফরমেশন দেওয়া আছে যে দুর্ঘটনায় মৃতের সংখ্যা হচ্ছে 450 জন, বাস দুর্ঘটনায়, ট্রাক দুর্ঘটনায় মৃতের সংখ্যা হচ্ছে 350 জন, কার দুর্ঘটনায় মৃতের সংখ্যা হচ্ছে 250 জন, এবং নৌযান দুর্ঘটনায় মৃতের সংখ্যা হচ্ছে 150 জন। আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল জনসংখ্যা বা টোটাল লোক সংখ্যাটি হয়েছে 1200। আমি আবারও বলছি, বাস দুর্ঘটনায় 450 জন, ট্রাক দুর্ঘটনায় 350 জন, কার দুর্ঘটনায় 250 জন, নৌযান দুর্ঘটনায় 150 জন, এবং টোটাল যে মারা যাচ্ছে বা টোটাল যে জনসংখ্যা সেটি হচ্ছে 1200 জন। যদি এমন ভাবে দেওয়া থাকে, তাহলে প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমেই কি করতে হবে, এই টোটাল মানগুলোকে, অর্থাৎ এই জনসংখ্যাগুলিকে আমাদের কি করতে হবে, ডিগ্রিতে কনভার্ট করতে হবে। এই জনসংখ্যাগুলিকে আমরা কোণে কনভার্ট করব। কারণ আমি আগেই বলেছি পাই চিত্র মূলত 360 ডিগ্রি কোণের হিসেব নিয়ে আলোচনা করতে হয়। তাহলে আমরা প্রথমেই যে কাজটি করব, এই জনসংখ্যাগুলিকে 360 ডিগ্রিতে কনভার্ট করে নিব। এখন আসি, আমরা যদি এই জনসংখ্যাগুলোকে 360 ডিগ্রিতে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কি করব?
আমরা কিন্তু সকলে জানি যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি, আমরা নিশ্চয়ই সকলে কিন্তু জানি। তাহলে যদি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি হয় এবং মোট বৃত্তের পরিমাণ 1200 জন হয়, আমাদেরকে এখানে বলা আছে মোট স্টুডেন্ট বা মোট জনসংখ্যা বা মোট পার্সন মারা গিয়েছে 1200 জন। এখন আসি বাস দুর্ঘটনার ক্ষেত্রে। প্রথম যে দুর্ঘটনাটি ছিল আমাদের কাছে বাস দুর্ঘটনা, সেই বাস দুর্ঘটনার ক্ষেত্রে 1200 জনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কিন্তু 360 ডিগ্রি। 1200 জনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ 360 ডিগ্রি, অর্থাৎ টোটাল লোক সংখ্যা যে আমাদের 1200 ছিল তাদের জন্য আমরা যে পাই চিত্রটি অঙ্কন করব, সেই পাই চিত্রটিতে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হবে এবং আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা, এবার আসি একজনের জন্য বৃত্তের কেন্দ্রে উৎপন্ন মোট কোণের পরিমাণ কত। যদি 1200 জনের জন্য উৎপন্ন কোণের পরিমাণ 360 হয়ে থাকে, একজনের জন্য কোণের পরিমাণটা কি হবে? কম হবে। এবং আমরা নিশ্চয়ই সকলে জানি কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। 360 কে যদি আমরা 1200 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 3/10। আমি আবারও বলছি, 360 কে যদি আমরা 1200 দ্বারা ভাগ করি আমরা কিন্তু পাচ্ছি 3/10। আচ্ছা, এবার চলে আসি, আমাদের প্রথম লোক সংখ্যাটি ছিল কিন্তু 450 জন। প্রথম লোক সংখ্যাটি ছিল 450 জন। তাহলে 450 জনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত হচ্ছে? 3/10 কে 450 দ্বারা কি করে দেব? আমরা গুণ করে দেব। যদি গুণ করে দেই, আমরা নরমালি ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 135 ডিগ্রি। আমি আবারও বলছি, নরমালি ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 135 ডিগ্রি। তার মানে কি? তার মানে আমরা কি করলাম? 1200 জনের জন্য কোণের পরিমাণটি ছিল 360, একজনের জন্য কোণের পরিমাণটি ছিল 3/10। সেখান থেকে আমরা বের করেছি 450 জনের জন্য কোণের পরিমাণ। 450 জনের জন্য কোণের পরিমাণ হলো 135। আচ্ছা, এমন ভাবে আমাদের কাছে যে 5টি দুর্ঘটনা দেওয়া ছিল বা 4টি দুর্ঘটনা দেওয়া ছিল, সেই দুর্ঘটনার প্রত্যেকটি মানকে প্রথমেই যে কাজটি করতে হবে, এই কোণে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। আমরা পরের দেখে নিচ্ছি, একটু আগে আমরা করেছি বাস দুর্ঘটনার কথা, এবার চলে আসি ট্রাক দুর্ঘটনার ক্ষেত্রে। যখন ট্রাক দুর্ঘটনার ক্ষেত্রে আমরা নিব, আমরা এখন আর কিন্তু আমাদের এই প্রথম লাইনটি নেওয়ার প্রয়োজন নেই, কারণ 1200 জনের জন্য উৎপন্ন কোণের পরিমাণ তো 360। এটি প্রত্যেকটা ক্ষেত্রে কনস্ট্যান্ট মান, প্রত্যেকটা দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু এই মানটি কনস্ট্যান্ট। তাহলে এই মানটি যখন তুমি এখান থেকে যখন একজনের মান বের করতে যাবে, প্রতি ক্ষেত্রে তুমি একটি অ্যান্সার পাবে 3/10। তাহলে এবার আমি এই 3/10 দিয়ে আমরা বাকি যে মানগুলি আছে সেই মানগুলিকে বের করে ফেলতে পারি। এবার আসি ট্রাক দুর্ঘটনার ক্ষেত্রে। একজনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ ছিল 3/10, তাহলে 350 জনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণটা কি হচ্ছে? 3/10 কে 350 দ্বারা আমরা গুণ করে দেব, আমরা পাচ্ছি তাহলে 105 ডিগ্রি। সিমিলারলি কার দুর্ঘটনার ক্ষেত্রে একজনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ 3/10 যদি হয়ে থাকে, আমাদের এখানে বলা আছে 250 জনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ 3/10 কে 250 দ্বারা কি করব? গুণ করে দেব। আচ্ছা, তার মানে আমরা পাচ্ছি কত? 75 ডিগ্রি। এবার চলে আসি নৌযান দুর্ঘটনার ক্ষেত্রে। নৌযান দুর্ঘটনার ক্ষেত্রে কি হচ্ছে? একজনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ 3/10। তার মানে কি? আমরা এখান থেকে বের করব 150 জনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ 3/10 কে আমরা 150 দ্বারা গুণ দিয়ে ফেলবো, আমরা পাচ্ছি কত? 45। অর্থাৎ আমাদের কাছে যে মানগুলো ছিল প্রত্যেকটি মানকে আমরা এই নিয়মের সাহায্যে প্রথমে ডিগ্রিতে কনভার্ট করে নিব। দ্যাটস অলমোস্ট ডান। আচ্ছা, এবার আসি আমরা চিত্রটি কিভাবে করব। আমরা প্রথমে একটি বক্স করে সাজিয়ে নিতে পারি যে দুর্ঘটনা ছিল বাস, ট্রাক, কার, নৌযান এবং কোণের পরিমাণটি ছিল, প্রথমে ছিল আমাদের 135 ডিগ্রি, তারপরে ছিল 105 ডিগ্রি, তারপরে ছিল 75 ডিগ্রি এবং তারপরে ছিল 45 ডিগ্রি। এবং এই সবগুলো কোণকে যোগ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোণ হচ্ছে 360 ডিগ্রি। যদি কারো 360 ডিগ্রি না আসে তাহলে আমরা বুঝে নিব আমাদের ক্যালকুলেশনে কোথাও না কোথাও ভুল হয়েছে। এবার প্রথমেই এখানে যে কাজটি করতে হবে, একটি বৃত্ত অঙ্কন করতে হবে কম্পাসের সাহায্যে। তারপর এখানে কেন্দ্র থেকে নিয়ে পরিধি পর্যন্ত যে কোনো এক দিকে, অর্থাৎ আমি যেই দিকে দিয়েছি সেই দিকে আমরা চেষ্টা করব সব সময় প্রথমে একটি স্ট্রেট লাইন বা একটি সরল রেখা নেওয়ার জন্য।
এবার এই সরল রেখাটির উপরে কেন্দ্রটিকে কেন্দ্র করে এই কেন্দ্রে যদি আমরা চাঁদা বসাই, আমাদের প্রত্যেকের কাছে নিশ্চয়ই চাঁদা আছে, আমরা এই বৃত্তের কেন্দ্রটিতে চাঁদা বসাবো। চাঁদা বসিয়ে প্রথম যে কোণটি রয়েছে সেই কোণ বরাবর একটি এমন ভাবে দাগ দিয়ে দিব। প্রথম কোণটি ছিল আমাদের 135 ডিগ্রি, তার মানে আমরা এমন ভাবে একটি দাগ দিয়ে দিব 135 ডিগ্রি বরাবর। আচ্ছা, যে কোণের মানটি হচ্ছে আমার 135 ডিগ্রি। এবার আমরা কি করব? এবার আমাদেরকে জাস্ট কপিটিকে, আমাদের খাতাটিকে একটু ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে এই যে 135 ডিগ্রি কোণের যে বাহুটা, আমি আবারও বলছি 135 ডিগ্রি কোণের যে বাহুটা, এই বাহুটিকে এখন আমার ভূমি ধরতে হবে। আমি যদি এখন এই 135 ডিগ্রি কোণের বাহুটি বরাবর ভূমি ধরি এবং চাঁদার কেন্দ্রটি যদি এই বৃত্তের কেন্দ্রে বসাই, তারপরে এই 135 ডিগ্রির সাথেই আমি উৎপন্ন করব 105 ডিগ্রি, অর্থাৎ পরের যে কোণটি ছিল 105 ডিগ্রি পরের কোণটি ছিল। এবার আমরা কি করব? এবার খাতাটিকে আরেকটু ঘোরাতে হবে, আরেকটু ঘুরিয়ে এই 105 ডিগ্রির যে বাহুটি ছিল সেই বাহুটিকে আমরা ভূমি ধরব। ভূমি ধরে বৃত্তের কেন্দ্রে আমরা কেন্দ্র ধরব এবং এই বরাবর যদি আমি চাঁদাটাকে রাখি, এই 105 ডিগ্রির বাহু বরাবর যদি আমরা চাঁদাটিকে রাখি, তাহলে সেই বরাবর চাঁদাটিকে রেখে ওটাকে ভূমি ধরে আমরা নেক্সট কোণ 75 ডিগ্রি অঙ্কন করব। আমরা যদি 75 ডিগ্রি কোণটি অঙ্কন করি, আমাদের কিন্তু অটোমেটিক্যালি লাস্ট কোণটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমরা আমাদের আকার সুবিধার্থে লাস্টের কোণটি দেখে নিব 45 ডিগ্রি আছে কিনা। এটা যদি আমাদের এই তিনটা কোণ যদি বসানো ঠিক থাকে, এই কোণের মানটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের 45 ডিগ্রি হয়ে যাবে। আমি আশা করছি আমরা সকলে এই পর্যন্ত বুঝতে পেরেছি। পাইচিত্র কিন্তু আমাদের এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটি পার্টস। হ্যাঁ, শুভ আমাকে রিঅ্যাকশনের মাধ্যমে জানিয়ে দিচ্ছ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আশা করছি যারা আমাদের এই ক্লাসগুলোর প্রিভিয়াস ক্লাসগুলো মিসিং করেছে, আপনারা চাইলে ফেসবুক লাইভ থেকে রেকর্ডেড ক্লাসগুলি ডাউনলোড করে অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখে নিতে পারেন। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকে সবাই ভালো আছি, সুস্থ আছি, তাই না? আপনাদের সকলকে শুভ সকাল জানিয়ে আমাদের সাথে এই মুহূর্তে ফেসবুক থেকে এবং জুমে আপনারা যারা সংযুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কি পড়ছিলাম? আমরা কিন্তু পড়ছিলাম সম্রাট বাবুরের যে কাহিনী বা সম্রাট বাবুরের যে মহানুভবতা, যে বীরত্ব বা যে ক্ষমাশীলতা, সেগুলো সেই জিনিসগুলোকে কেন্দ্র করে একটি কবিতা, যেই কবিতাটির নাম হচ্ছে বাবুরের মহত্ব। এবং সেই বাবুরের মহত্ব কবিতার প্রায় 3 ভাগ কিন্তু আমরা শেষ করে ফেলেছি গত 2টা ক্লাসে, এবং আজকে হচ্ছে আমাদের বাবুরের মহত্ব কবিতাটির লাস্ট ক্লাস। আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস বাবুরের মহত্বের। এরপরে হয়তোবা আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো কবিতা বা অন্য কোনো গল্প নিয়ে হয়তো আমরা কথা বলবো। তো কাজেই ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে যারা শুনছেন, আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো আপনারা বেশি বেশি করে আমাদের ক্লাসটিকে শেয়ার করবেন, যাতে করে আপনার পাশাপাশি আরো অনেকগুলো মানুষ আমাদের এই ক্লাসগুলো দেখতে পারে এবং আমাদের এই কার্যক্রম সম্পর্কে জানতে পারে এবং তাদেরকেও আপনারা শেখার সুযোগ করে দেবেন। এবং আমাদের সাথে আপনারা যারা আছেন লাইক সুবা, ফারহান, হুমায়রা, আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের যারা ফ্রেন্ড আছে, আপনাদের ফ্রেন্ডদেরও কিন্তু আপনারা এই বিষয়টা সম্পর্কে জানাতে পারেন, এই ক্লাসগুলো সম্পর্কে জানাতে পারেন। তখন কিন্তু আপনাদের ফ্রেন্ডরাও আপনাদের সাথে একসাথে এভাবে করে ক্লাস করতে পারবে। বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। তো আশা করছি আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে বলেছেন বা বলবেন। ওকে, তো আমরা এবার সবাই একটু স্লাইডে চলে যাচ্ছি। স্লাইডে চলে গেলে যদি স্লাইডটা আমরা দেখতে পাই তাহলে কাইন্ডলি একটু আমরা জানাবো। আচ্ছা, সুবা অলরেডি আমাকে থামস আপ দিয়ে দিয়েছে, তার মানে আমরা স্লাইডটি দেখতে পাচ্ছি। এই স্লাইডে আমরা আজকে মূলত কি জানবো দেখি। আমরা আজকে জানবো হচ্ছে মূলত আমাদের বাবুরের মহত্ব কবিতাটির শেষ পর্ব নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব বা আলোচনা করব। এরপরে আমাদের পাঠ পরিচিতি ও কিছু শব্দার্থ সম্পর্কে জেনে নিব। এরপর হচ্ছে আমরা একটা কুইজ পর্ব থাকবে আমাদের, যেখানে আজকে যতটুকু পড়েছি তার উপর আমি আপনাদের একটা পোল দিব, আপনারা সুন্দর মতো করে অ্যান্সার দিবেন এবং হচ্ছে একটা হোমওয়ার্ক বা বাড়ির কাজ থাকবে। আচ্ছা,
তাহলে আমরা যেখানে শেষ করেছিলাম আমাদের কালিদাস রায়ের এই কবিতাটি হচ্ছে একটি কাহিনী কবিতা, যার মাধ্যমে বা যে কবিতাটি হচ্ছে ছন্দে ছন্দে উনি সুন্দরভাবে করে বাবুরের মহত্বের যে কাহিনী আছে সেই কাহিনীটা কিন্তু উনি বর্ণনা করে গেছেন, খুবই ছন্দে ছন্দে বর্ণনা করেছেন। তো এই ধরনের ছন্দ দিয়ে যদি কোনো কাহিনীকে বর্ণনা করা হয় তাহলে সেটাকে বলা হয়ে থাকে কাহিনী কবিতা। সেরকম ভাবে বাবুরের মহত্ব কবিতাটিও হচ্ছে কালিদাস রায়ের একটি কাহিনী কবিতা। এবং এই কবিতায় আমরা প্রথম দিকে দেখেছিলাম যে বাবুরের মহত্ব কবিতায় সম্রাট বাবুর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছেন, মেবারের রাজা সংগ্রাম সিংহকে পরাজিত করেছেন, করে তিনি সারা উত্তর ভারত তথা দিল্লি দখল করেছেন, দিল্লির মসনদে তিনি বসেছেন, দিল্লির সিংহাসন দখল করেছেন। তারপর তিনি বুঝেছেন ভূমির জয়ই আসলে আসল জয় নয়, এই ভূমির জয়ের পাশাপাশি প্রজাদের হৃদয়টাও তাকে জয় করতে হবে। যদি সে প্রজাদের হৃদয়টাকে জয় করতে পারে তাহলেই সে হবে প্রকৃত বিজয়ী। সো এরপরে আমরা কি দেখতে পেলাম যে তিনি প্রজাদের দুঃখ কষ্ট বোঝার জন্য বা দেখার জন্য তিনি দিল্লির পথে প্রান্তরে ছদ্মবেশ বা পর্যটকের বেশে, ভ্রমণকারীর বেশে সে কিন্তু ঘুরে বেড়াতে আরম্ভ করলো। এমন সময় সে দেখলো একটি মস্ত বড় হাতি সে ছুটে আসছে এবং সবাই সেখান থেকে সরে গেলেও একটি শিশু সেখান থেকে সরতে পারেনি। হাতির পায়ের নিচে চাপা পড়বে বলে সেই বাবুর যে বিদেশি পর্যটকের বেশে ঘুরছিল দিল্লির পথে প্রান্তরে, সে নিজের জীবনকে তুচ্ছ করে, নিজের জীবনকে বাজি রেখে সেই শিশুটিকে সেই হাতির পায়ের চাপ থেকে সে রক্ষা করে নিয়ে আসলো নিজের বুকের মধ্যে করে। এবং এইটা দেখার পর কি হয়েছিল বা এই ঘটনার পর আসলে কি ঘটেছিল সেইটা আমরা মূলত জানবো আমাদের আজকের পর্বে। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে, বক্ষে চাপিয়া চুমা দেয় তার মুখে। দেখুন, খুব আবেগ ঘন একটি সিচুয়েশনের কথা এখানে বলা হয়েছে যে যেই শিশুটিকে বাবুর রক্ষা করে নিয়ে আসলো সেই শিশুটিকে তার মা যখন বুকে ফিরে পেল তখন সেই শিশুটিকে বুকে জড়িয়ে ধরে তাকে কিন্তু তার মা আদর করতে থাকলো। বিদেশি পুরুষে রাজপুত বীর চিনিল নিকটে এসে, এই যে বাদশাহ স্বয়ং বাবুর পর্যটকের বেশে। এখানে পর্যটক মানে হচ্ছে ভ্রমণকারী। যদি আমরা কেউ না জেনে থাকি পর্যটক মানে কি, আমরা কিন্তু খাতার মধ্যে লিখে রাখতে পারি। পর্যটক মানে হচ্ছে ভ্রমণকারী। বিদেশি পুরুষ রাজপুত বীর, তার মানে কি? এখানে দেখুন, রাজপুত বীর বলতে এখানে কিন্তু রাজপুত চৌহানের কথা বলা হচ্ছে, তাই না? রণবীর চৌহান যে হচ্ছে মেবারের রাজপুত্র, ঠিক আছে, বা রাজপুতানার অন্তর্গত যে মেবার রাজ্য ছিল সেই মেবারের রাজপুত্র রণবীর চৌহানের কথা বলা হচ্ছে। যে কি হচ্ছে, সে হচ্ছে আপনার বাবুরকে দেখার পর সে পুরোটা বিস্মিত হয়ে গেল এবং সে তখন বাবুরের কাছে এসে চিনতে পারলো যে এই পর্যটক অন্য কেউ নয়, এই পর্যটক হচ্ছেন সম্রাট বাবুর নিজেই। এবং এটা দেখার পর সে পুরোপুরি ভাবে বিস্মিত বোধ করলো এবং সে চিন্তা করতে লাগলো। কি চিন্তা করতে লাগলো? দেখুন, ভাবিতে লাগিল হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। তার মানে বাবুরের এই মহানুভবতা দেখে তিনি চিন্তা করতে লাগলো, হরিতে মানে হচ্ছে হরণ করতে বা নাশ করতে। তিনি চিন্তা করতে লাগলেন যে এই মহানুভব মানুষটার জীবনটা কেড়ে নেওয়ার জন্য আমি তরবারি নিয়ে ঘুরছি দিল্লির পথে পথে, কিভাবে এত ভালো একজন মানুষের প্রাণ আমি হরণ করব, এতই কি সোজা? তিনি চিন্তা করতে লাগলেন এই বিষয়গুলো। আমরা কি বুঝতে পেরেছি এই পর্যন্ত? যদি বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা ফেসবুক থেকে যারা শুনছি কমেন্টের মাধ্যমে জানাবো এবং এখান থেকে যারা শুনছি জুমে তারা থামস আপ দিয়ে জানাবো। হ্যাঁ, আপনাদের থামস আপ গুলো আমি দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। পরবর্তী অংশে দেখুন, বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে, কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে। তার মানে কি? বাবুরের এই মহানুভবতা দেখে সে বাবুরের পায়ে পড়ে গেল। বাবুরের পায়ে পড়ে তার যে গুপ্ত কৃপান বা লুকানো যে তলোয়ারটা ছিল সেই লুকানোর তলোয়ারটা বাবুরের পায়ের কাছে রেখে সে ক্ষমা প্রার্থনা করলো এবং তার সমস্ত অপরাধ সে স্বীকার করলো যে আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম। আমি কি বুঝতে পেরেছি, বুঝাতে পেরেছি আপনাদের? এরপর দেখুন সে কি বলছে, জাহাপনা এই ছুরিখানা দিয়া আপনার প্রাণ বধ করিতে আসিয়া এই কি দেখলাম। তার মানে সে কিন্তু তার অপরাধটা স্বীকার করছে যে জাহাপনা আমি এই ছুরি দিয়ে আপনার প্রাণটাকে নিতে এসেছিলাম, আপনাকে হত্যা করতে এসেছিলাম, কিন্তু আপনাকে হত্যা করতে এসে আমি কি দেখলাম, ভারতের রাজপথ সাজে আপনারে অন্য কারেও নয়। তার মানে এবার যেই ব্যক্তিটা
বাবুরের প্রাণ নাশ করার জন্য বা প্রাণ হরণ করার জন্য এসেছিল, সেই ব্যক্তিটা নিজেই চিন্তা করছে যে ভারতের রাজপথ, ভারতের সিংহাসন একমাত্র আপনাকেই সাজে, অন্য কাউকে এই ভারতের সিংহাসনে মানায় না। এই কথা কিন্তু গুপ্তঘাতক নিজেই স্বীকার করলো তার নিজ মুখে। আমরা কি বুঝতে পেরেছি? এরপরে চলে যাই, বাবুর কি বলল। বীরভোগ্যা এ বসুধা, এ কথা সবাই কয়। বীরভোগ্যা এ বসুধা মানে কি? বসুধা মানে হচ্ছে পৃথিবী, আমরা সবাই জানি। বীরভোগ্যা এ বসুধা মানে হচ্ছে এই পৃথিবীতে শুধুমাত্র বীররাই শাসন করবেন বা বীররাই শাসন করে থাকেন, অথবা এই পৃথিবী বীরদেরকেই মর্যাদা দিয়ে থাকেন। এর জন্যই বলে থাকে যে বীরভোগ্যা এ বসুধা, বসুধা এ কথা সবাই কয়। তার মানে এটা কে বলছে? এটা কিন্তু সেই রণবীর চৌহান বলছেন যে এই পৃথিবীতে যে সবসময় বীররাই শাসন করে থাকেন বা বীরদেরকেই যে এই পৃথিবী উপযুক্ত মর্যাদা দিয়ে থাকেন, এ কথা আসলে সবাই বলে। ভারত ভূমির যোগ্য পালক যেবা, তাহারে ছাড়িয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা। তার মানে সে কিন্তু এবার বাবুরকে উদ্দেশ্য করে বলছে যে এই ভারত ভূমিকে যে সঠিকভাবে পালন করতে পারবে, ভারত ভূমি তাকে ছেড়ে কেন অন্য কাউকে সেবা করবে? ভারত ভূমিকে যে সঠিকভাবে পালন করবে সে তো সম্রাট বাবুর। ভারত ভূমি তো সম্রাট বাবুরই সেবা করবে। বাবুরের সেবা ছাড়া ভারত আর কাকে সেবা করবে? এই কথাটা মানে এইভাবে করে সে বাবুরকে প্রশংসিত করছে, বাবুরের প্রশংসা করছে সে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? ওকে, এরপরে দেখুন, কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর, সপিনু জীবন করুণ এখন দণ্ড বিধান মোর। তার মানে দেখুন, এই রণবীর চৌহান তখন বাবুরকে কি বলছেন যে আমার যে এই প্রতিহিংসা, আমি যে প্রতিহিংসা পরায়ণ হয়ে এই অন্ধ মোহের পাল্লায় পড়ে বা অন্ধ মোহের ঘোরে আমি যে আপনাকে খুন করতে এসেছি, হত্যা করতে এসেছি, সেটা আমি আসলে অন্যায় করেছি, আমার অপরাধ হয়েছে। আমি আমার জীবনটা আপনার কাছে সঁপে দিলাম। সপিনু মানে হচ্ছে কারো কাছে নিজেকে সমর্পণ করা বা সঁপে দেওয়া। আমি আমার জীবনটা আপনার নিকট সমর্পণ করলাম, এখন আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। এই কথা কিন্তু রণবীর চৌহান বলছেন বাবুরকে, যে বাবুর রণবীর চৌহানকে এখন যা শাস্তি দিবেন, যেই দণ্ডে দণ্ডিত করবেন, রণবীর চৌহান কিন্তু সেই দণ্ডটা মাথা পেতে নেবেন। এরপরে চলুন আমরা দেখি যে বাবুর আসলে কি রণবীর চৌহানকে কোনো শাস্তি দেয় নাকি তাকে বুকে টেনে নেয়। রাজপথ হতে উঠায়ে যুবক চিরে, কহিল বাবুর ঘিরে। এবার বাবুর সে রণবীর চৌহানকে, যে রণবীর চৌহান বাবুরের পায়ের নিচে এতক্ষণ বসেছিল এবং বাবুরকে বলছিল যে আমাকে শাস্তি প্রদান করুন, সেই রণবীর চৌহানকে দুহাত ধরে নিচ থেকে উঠিয়ে বাবুর আস্তে আস্তে বলতে শুরু করলো, বড়ই কঠিন জীবন নেওয়া যে জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে। তার মানে তাকে উদ্দেশ্য করে বলছে, রণবীর চৌহানকে উদ্দেশ্য করে বলছে যে জীবন নেওয়ার চেয়ে জীবন দেওয়াটা কিন্তু অনেক কঠিন। ইচ্ছা করলে কাউকে আপনি মেরে ফেলতেই পারেন বা কাউকে এখন সম্রাট বাবুর মেরে ফেলতেই পারে। জীবন নেওয়াটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। কিন্তু সাহস করে কোনো ব্যক্তি যদি কারো সামনে নিজের জীবনটাকে সঁপে দেয় এবং তাকে যদি বলে যে আপনি আমার দণ্ডবিধান করুন, আপনি যদি আমাকে এখন মেরেও ফেলেন আমার কোনো আফসোস থাকবে না, এই যে জীবন দেওয়ার যে একটা ইচ্ছা বা কারো সামনে যে জীবন দিতে মানুষ এভাবে করে কুণ্ঠাবোধ করে না, এই জিনিসটা কিন্তু খুবই কঠিন কাজ। তাই বলছে জীবন নেওয়ার চাইতে জীবন দেওয়াটা অনেক কঠিন। জানো না কি ভাই, মানে তাকে বলছে যে তুমি কি এটা জানো না যে এই কাজটা যে আসলেই কঠিন। ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে, আজি হতে মোর শরীর রক্ষী হও। তার মানে দেখুন, সম্রাট বাবুর তাকে শাস্তি প্রদান না করে তার এই অপরাধ বোধ যে নিজ মুখে সে স্বীকার করলো বা তার এই আচরণ দেখে বাবুর খুবই সন্তুষ্ট হলেন এবং সন্তুষ্ট হয়ে তিনি কিন্তু তাকে বুকে টেনে নিলেন এবং তাকে বললেন আজ থেকে তুমি আমার শরীর রক্ষী, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি বডিগার্ড বা অন্য কথায় দেহরক্ষীও বলা হয়। আজ থেকে তুমি আমার শরীর রক্ষী হিসেবে সারাদিন মানে সারা জীবন আমার পাশে পাশে তুমি থাকবে। প্রাণ রক্ষকই হইলে আমার প্রাণের ঘাতক নও। এই লাইনটা আমরা সবাই একটু বইয়ের মধ্যে দাগাবো। আমাদের সৃজনশীল প্রশ্নের অনেক সময় ব্যাখ্যা হিসেবে তুলে দিতে পারে যে প্রাণ রক্ষকই হইলে আমার প্রাণের ঘাতক নও, এই কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন।
তো এই প্রাণ রক্ষকই হইলে আমার প্রাণের ঘাতক নও, এই কথাটি কিন্তু বলছে সম্রাট বাবুর রণবীর চৌহানকে উদ্দেশ্য করে। আমরা কি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? যদি সবাই বুঝতে পারি তাহলে আমরা চলে যাব সরাসরি পাঠ পরিচিতিতে। দেখুন, শাসক হিসেবে মুঘল সম্রাট বাবুরের আদর্শ ও মহৎ মানবিক গুণাবলী আমরা দেখতে পাই। ভারতবর্ষ জয়ের পর বাবুরের বোধোদয় হয় যে প্রজাদের মন জয় করার মাঝেই আসল জয় নিহিত। প্রজাদের দুঃখ কষ্ট বোঝার জন্য দিল্লির পথে পথে ছদ্মবেশে তিনি ঘুরে বেড়ান। আমরা কিন্তু দেখেছি যে ভারত জয় করার পর তিনি কিন্তু দিল্লির পথে পথে তার বিভিন্ন ছদ্মবেশ নিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন একমাত্র প্রজাদের দুঃখ কষ্টগুলো অনুভব করবার জন্য। পথিমধ্যে এক শিশুকে মস্ত বড় এক বিপদের হাত থেকে রক্ষা করেন তিনি। আমরা কিন্তু এটাও দেখেছি যে তিনি যখন ছদ্মবেশে ধরে দিল্লির পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছিলেন তখন তিনি দেখেন এক বিশাল বড় হাতি দৌড়ে আসছে বা এগিয়ে আসছে, কিন্তু একটা শিশু রাস্তায় পড়েছিল। সেই শিশুটি মারা যেতে পারে, তাই সে কি করলো, সেই শিশুটিকে সেই হাতির কবল থেকে উদ্ধার করে কিন্তু তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছিল। রাজপুত বীর বাবুরের মহত্বে বিস্মিত হয়ে তার নিকট ক্ষমা প্রার্থনা করে। একদম শেষ দিকে বা এই ঘটনার পর, এই মেথর শিশুকে উদ্ধার করার পর এই রাজপুত বীর রণবীর চৌহান সে কিন্তু বাবুরের কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং তার সমস্ত অপরাধ, সমস্ত প্রতিহিংসা, অন্ধ মোহ, এই জিনিসগুলো সে বাবুরের কাছে স্বীকার করেছে এবং বাবুর কিন্তু তাকে শেষ পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন এবং বুকে টেনে নিয়েছেন এবং তাকে নিজের দেহরক্ষী হিসেবে বা শরীর রক্ষী হিসেবে সারা জীবনের জন্য নিযুক্ত করে দিয়েছেন। এটাই হচ্ছে সম্রাট বাবুরের মহানুভবতা। এই জন্যই সম্রাট বাবুরের নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বা যাকে আমরা সম্রাট বাবুর বলি, তার নাম এখন পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে এবং যতদিন এই পৃথিবী থাকবে সম্রাট বাবুরের নাম এই মহানুভবতা, এই ক্ষমাশীলতা এবং এই বীরত্বের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলার ইতিহাসের পাতায়। আমরা কি বুঝতে পেরেছি সবাই? ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি বেশ কিছু শব্দার্থে। আপনাদের বইয়ের শব্দার্থগুলো আছে, আমি একদম ইম্পর্টেন্ট শব্দের অর্থগুলো দেওয়ার চেষ্টা করেছি, খুবই গুরুত্বপূর্ণ যেগুলো। হত মানে হচ্ছে নিহত। শাহীগদি, যেটার কথা আমরা আগেও বলেছি, শাহীগদি মানে হচ্ছে সিংহাসন, যার আরেকটি সমার্থক শব্দ হচ্ছে মসনদ, যেটি হচ্ছে আরবি শব্দ। ঠিক আছে। জিনিতে মানে হচ্ছে জয় করতে। কবিতা পড়ার সময় আমরা বলেছিলাম, এটা ব্যাখ্যা করেছিলাম, জিনিতে মানে হচ্ছে জয় করতে। করতল মানে হচ্ছে হাতের তালু। এই যে আমাদের যে হাতের তালু আছে, এই হাতের তালুকে বলা হয়ে থাকে করতল। করিশুণ্ড, করিশুণ্ড মানে হচ্ছে হাতির সুর। হাতির সুর আমরা সবাই চিনি। হাতির সুর কত বড় থাকে বা কিরকম থাকে এটা আমরা সবাই দেখেছি, টেলিভিশনে হোক বা বাস্তবে হোক, যেটাই হোক না কেন। এই হাতির সুরকে বলা হয়ে থাকে করিশুণ্ড, বা হাতির সুরের আরেকটা নাম হচ্ছে করিশুণ্ড। যদি আমরা সাধু ভাষায় বলি, যেহেতু আমাদের এই কবিতাটা কিন্তু সম্পূর্ণ সাধু ভাষায় লেখা, তাই না? এই সাধু ভাষায় শব্দগুলো কিন্তু অনেক কঠিন হয় চলিত ভাষার তুলনায়। তো সেই জন্য এখানে হাতির সুর হচ্ছে চলিত ভাষা, আর হাতির সুরের ঠিক সাধু ভাষার শব্দটা হচ্ছে করিশুণ্ড। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কিছু শব্দের অর্থে। বসুধা মানে আমরা সবাই জানি, বসুধা মানে হচ্ছে পৃথিবী। গুপ্তকৃপান মানে হচ্ছে লুকানো তলোয়ার। ঘাতক মানে হচ্ছে হত্যাকারী। দণ্ডবিধান মানে হচ্ছে শাস্তি প্রদান। আমরা কি সবাই এ পর্যন্ত বুঝতে পেরেছি? যদি আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারি তাহলে আমি আপনাদেরকে একটা পোল দিচ্ছি, আপনারা কাইন্ডলি পোলটার অ্যান্সারটা করে দিবেন সাথে সাথে। আর ফেসবুক থেকে যারা আছেন তারা কিন্তু কমেন্টের মাধ্যমেই এই পোলের অ্যান্সার গুলো আপনারা জানিয়ে দিতে পারেন, ক খ গ ঘ এভাবে, কিংবা অ্যান্সার গুলোর নাম লিখেও আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমি এখনো কিছু দেখতে পাচ্ছি না, আপনারা কি অ্যান্সার করা শুরু করেছেন? একটু জলদি অ্যান্সার করবেন। হ্যাঁ, অলরেডি আমরা অ্যান্সার গুলো দেখতে পাচ্ছি। এখন প্রথম অ্যান্সারটা দিয়ে দিয়েছেন, দ্বিতীয় অ্যান্সারটাও সবাই দিয়েছেন, 3 নম্বর অ্যান্সারটাও সবাই দিয়েছেন। আপনাদের অ্যান্সার গুলো একদমই ঠিক হয়েছে। আমি পোলটা এন্ড করে দিচ্ছি, আপনাদের সাথে আমি রেজাল্টটাও শেয়ার করছি। আশা করছি আমরা রেজাল্টটা সবাই দেখতে পাচ্ছি। আপনাদের প্রত্যেকটা উত্তরই সঠিক হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবার একটু স্লাইডে ফিরে যাই। ওকে, আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হবে চৌহানের, কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমোহের ঘোর, এটা চৌহান বলেছেন।
দ্বিতীয়টা হবে হচ্ছে ওপরের সবগুলো, কারণ এখানে প্রতিহিংসা, অন্ধমোহ, অপরাধ, এই সবগুলোর জন্যই কিন্তু রাজপুত চৌহান বাবুরকে বলেছিলেন আমাকে শাস্তি দিন। এরপরে হচ্ছে গুপ্ত কৃপাণ বলতে আমরা লুকানো তলোয়ারকে বুঝে থাকি। আচ্ছা, এরপরে আপনাদের একটা বাড়ির কাজ থাকবে। দেখুন, বাঁচিতে চাই না আর জীবন আমার সপিলাম, ইব্রাহিমের গুপ্ত হাতক আমি ছাড়া কেউ নয়, ওই ওশিখানা এ বুকে আনুন।